এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিক ইলিয়াস, ওনার প্রতি আপনাদের আস্থা কেমন? তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে, তিনি আপনার যে বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোনো নিউজ করেন না। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। গভীর রাতে ইলিয়াস ভাইয়ের পোস্ট একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আপনারা দেখেছেন কিনা জানি না, কারা কারা পোস্টটি সামনে পেয়েছেন একটু বলবেন যে আপনি দেখেছেন। আমরা পোস্টে একটু দেখি। 1 ঘন্টা আগে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে। একটি বাসায় বসে উত্তরের 129টি ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে। নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসায় 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। ভারতকে পাশ কাটিয়ে এবার চীনের সাথে সম্পর্ক মজবুত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তারই পদক্ষেপ হিসেবে আগামী 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ কেন ভোট চায় না, জনগণ কেন এই সময় নির্বাচন চায় না, জনগণের পক্ষ থেকে বিএনপিকে কিছু কঠিন জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, বিএনপি নেতারা বলছেন, মির্জা আব্বাস বলছেন, জনগণ চাইলে ক্ষমতা আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন? সম্মানিত দর্শক, দুঃখজনক, লজ্জাজনক, কষ্টকর এক ভয়ঙ্কর অনুভূতি, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা আসলে কি দেখতে চাই আর কি দেখছি? আমরা আসলে যা দেখতে চাই তা কি আমরা দেখছি? জুলাই গণঅভ্যুত্থান 2024, উপদেষ্টা আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি ফারুকি অনলাইন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইব। ইতিমধ্যে আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কীরকম হতে যাচ্ছে এবং কি চলতে যাচ্ছে দেশের মধ্যে, এবং সম্পূর্ণ বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা বিস্তারিত দেখে আসি। ভারতকে পাশ কাটিয়ে এবার চীনের সাথে সম্পর্ক মজবুত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তারই পদক্ষেপ হিসেবে আগামী 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই প্রশ্ন আসে, প্রধান উপদেষ্টার এই সফরে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26 মার্চ চীন সফরে যাচ্ছেন। এই সফর ঢাকা বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ এতে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সফরে আগামী 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার এই সফরে আলোচনা হবে জানিয়ে প্রেস সচিব জানান, চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে, কিন্তু ডক্টর ইউনূস চান চীনের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে বিনিয়োগ করে, সেই সঙ্গে ঢাকা বেইজিং যেন যৌথভাবে হাসপাতাল তৈরি করে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। চীন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রধান উপদেষ্টা পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা প্রদান। পিকিং ইউনিভার্সিটি যা চীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তিনি বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে একটি মূল্যবান বক্তৃতা প্রদান করবেন। পিকিং ইউনিভার্সিটি চীনেই নয়, বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এবং প্রায় বৈশ্বিক র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ স্থান পায়। এছাড়াও 4 দিনের এ সফরে হাইটেক পার্ক পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা, যেখানে চীন বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে সোলার প্যানেল উৎপাদন এবং চিপ প্রযুক্তিতে। এখানে চীনের বর্তমান প্রযুক্তি খাতের সাফল্য ও বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। উৎপাদনে অন্তর্বর্তী সরকার বিপ্লব ঘটাতে চায় বলে মন্তব্য করেন শফিকুল আলম। জানান, গত 5 আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ব্যবসা করছে। ঢাকা চায় চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করবে।
এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও উল্লেখ করেছেন চীনের অ্যাম্বাসেডর। জানান এটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর, যা বিগত 50 বছরে কখনোই দেখা যায়নি। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। শেখ ফরিদ, রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দুঃখজনক, লজ্জাজনক, কষ্টকর এক ভয়ঙ্কর অনুভূতি, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা আসলে কি দেখতে চাই আর কি দেখছি? আমরা আসলে যা দেখতে চাই তা কি আমরা দেখছি? জুলাই গণঅভ্যুত্থান 2024, উপদেষ্টা আসিফ মাহমুদ এক বিপ্লবী নায়ক, এক বিপ্লবী নেতা। কিন্তু এই বিপ্লবী নেতা সে যদি জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতার চেয়ার পেয়ে শহীদদের রক্ত বিক্রি করে, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে, এটা কি মেনে নেওয়া যায়? ভাবতে পারেন, জুলাই গণঅভ্যুত্থান 2024, উপদেষ্টা আসিফ মাহমুদ সে এক মহানায়কের নাম, কিন্তু ক্ষমতার চেয়ার পেয়ে সে এক খলনায়কের নাম। কেন বলছি? তাহলে কথাটা শুনুন। সাথে আরেকটু যোগ করে দেই, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ একদিকে শহীদদের রক্ত বিক্রি করলেন, শহীদদের সাথে গাদ্দারি করলেন, খলনায়কের ভূমিকায় গেলেন। আবার দেখুন তো, আরেক মহানায়ক সাদিক কায়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, তার সাথে প্রতারণা করে গোটা শহীদদের, গোটা 24-এর গণঅভ্যুত্থানের 30,000 আহতদের সাথে এক ধরনের বেইমানি করে বসলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তাহলে আসুন একটু ব্যাখ্যা করি। উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা বই লিখলেন গণঅভ্যুত্থানের উপরে। বইটার নাম জুলাই, মাতৃভূমি কিংবা মৃত্যু। বইয়ের নাম জুলাই, মাতৃভূমি কিংবা মৃত্যু। এই বইটা তিনি প্রকাশনার দায়িত্ব দিলেন প্রথমা প্রকাশনীকে। ভেবে দেখুন তো, প্রথমা প্রকাশনী কে? এর সাথে কানেক্টেড হলো প্রথম আলো, এর সাথে কানেক্টেড হলো দ্য ডেইলি স্টার। এরা কারা? এরা চিহ্নিত ভারতের দালাল, চিহ্নিত আওয়ামী লীগের দালাল, স্বৈরাচারের দালাল, স্বৈরাচারের প্রেতাত্মার দোসর। এই গোটা বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করবার জন্য প্রথম আলো যে প্রচেষ্টাটা বিগত 16 বছর করেছে, তা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরা রয়ের পারপাস সার্ভ করে, এদেশে ভারতের পারপাস সার্ভ করে। এরা 24-এর গণঅভ্যুত্থানকে স্বীকার করে না, শহীদদের রক্তকে স্বীকার করে না। এরা 24-এর গণঅভ্যুত্থানের বিপক্ষে, এরা শাহবাগীদের পক্ষে, শাপলার বিপক্ষে। এখন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার এই বইটা প্রকাশনার দায়িত্ব, সার্বিক দায়িত্ব দিয়ে দিলেন প্রথমা প্রকাশনীতে। আশ্চর্য ব্যাপার, যারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের হাতে গণঅভ্যুত্থান বইয়ের সার্বিক দায়িত্ব। এটাই শহীদদের রক্ত বিক্রি করে দেওয়া। আসিফ মাহমুদের বই বিক্রি হবে কিনা তা জানি না, তবে তিনি বিক্রি হয়ে গেছেন এই কথা বলে দেওয়া যায়। কারণ এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে প্রথম আলো, ডেইলি স্টার, ভারতের প্রেতাত্মা দালাল, আওয়ামী লীগের স্বৈরাচারের, শেখ হাসিনার ডাইনির প্রেতাত্মা দোসর যারা, যারা 24-কে স্বীকার করে না, গণঅভ্যুত্থানকে স্বীকার করে না, শহীদকে স্বীকার করে না, 30,000 আহতদের স্বীকার করে না, যারা শাহবাগের পক্ষে, শাপলার বিপক্ষে, তাদের হাতে আসিফ মাহমুদ তার বইয়ের দায়িত্ব তুলে দেওয়ার অর্থই হলো ইতিহাস বিকৃতির দায়িত্ব তুলে দিয়েছে। শহীদদের আত্মার সাথে বেইমানি করেছে, রক্তের সাথে বেইমানি করেছে। আরেকটা দারুণ ব্যাপার দেখুন তো, এই জুলাই গণঅভ্যুত্থানে যেই ছবিটা আসিফ মাহমুদ ব্যবহার করেছে তার বইতে, এই ছবিতে যতদূর জানা যায়, এই ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়ুম ছিল। কিন্তু এই বইতে এসে সেই ছবিটা আউট, মাইনাস করা হলো। আমি আসিফ মাহমুদকে বলতে চাই, আপনি সাদিক কায়ুমকে আউট করেননি, আপনি জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করেছেন। কারণ কে শিবির, কে ছাত্র দল, কে কোন দল, কোন মত, কোন পথ, এটা তো কথা নয়। কথা হলো গণঅভ্যুত্থানের শক্তি যারা, গণঅভ্যুত্থানের জন্য যারা জীবন বাজি রাখলো, তাদেরকে বাদ দেওয়ার অর্থই হলো আপনি ইতিহাস বিকৃতি করতে শুরু করেছেন। এটা গ্রহণীয় নয়। আমি একটা কথা বলি, এই যে আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক জুলকার নাইন শাহের, তিনি তার এক লেখনীতে দারুণ করে লিখেছেন যে যখন গণঅভ্যুত্থানে মাহফুজ সিদ্ধান্ত নিয়েছিল আর আন্দোলন করা যাবে না, সরে আসতে হবে আন্দোলন থেকে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়ুম তিনি দৃঢ়তার সাথে বলেছিলেন এই আন্দোলন চলবে, এবং এই আন্দোলন শুধু চলবেই না, এখন আমরা এক দফা আন্দোলনে যেতে চাই, এতে যত লোকের দরকার হয় আমি দিব, আর মরতে হলে আমি মরবো। তিনি ঘোষণা দিলেন, আন্দোলন চললো, স্বৈরাচারের পতন হলো। স্বৈরাচার তাড়াতে এই ছেলেটার ভূমিকার কারণে সাংবাদিক জুলকার নাইন শাহের বলেছে পারসন অফ দ্য ইয়ার এই সাদিক কায়ুম। তাহলে সাদিক কায়ুমকে আল জাজিরা টেলিভিশনে যাকে পারসন অফ দ্য ইয়ার করা হলো, সেই ছেলেটা ক্ষমতার লোভ নেই,
ক্ষমতার দাপট নেই, নিজের আত্মপ্রকাশ নেই, আত্মগরিমা নেই, আত্ম অহংকার নেই, দম্ভ নেই, আত্মমরিতা নেই। সে নিজেকে নিশ্চুপ করলো, স্বাধীনতার পরে গুটিয়ে দিল, কারণ তার লোভ নেই। এই ছেলে উপদেষ্টা হওয়ার যোগ্য, সে উপদেষ্টা না হয়ে আসিফ মাহমুদ আপনি উপদেষ্টা হয়ে তারা আস্তে করে কিক করে দিলেন। না না, ইতিহাসকে আপনি কিক করতে পারবেন না। আপনি একটা বই লিখেছেন, এই বাংলাদেশের শত বই সাদিক কায়েমকে নিয়ে লেখা হবে, ইতিহাস বিকৃত হতে দেওয়া যাবে না। আসিফ মাহমুদ আপনি ক্ষমতায় থাকার আর অধিকার নেই, এই মুহূর্তে আপনার পদত্যাগ করা উচিত, কারণ আপনি প্রথমা প্রকাশনীকে আপনার বইটা দিয়ে আপনি জাতির সাথে বেইমানি করেছেন, গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করেছেন। একজন মহানায়ক সাদিক কায়েমকে আপনার বই থেকে সুকৌশলে বাদ দিয়ে প্রমাণ করেছেন। আপনার যে চেয়ার, এই ক্ষমতার চেয়ারে বসে আপনি অন্ধ হয়ে গেছেন, আপনি নিজেকে বিক্রি করে ফেলেছেন। আপনি ভুলে গেছেন আপনার ক্ষমতার চেয়ারটা সাধারণ কোনো চেয়ার নাই, আপনি নির্বাচিত ভোটে নন। আপনি কিসের মন্ত্রী আর কিসের উপদেষ্টা? আপনি কি ভোটের? আপনি নির্বাচিত ভোটে না, আপনি হচ্ছেন 2000 রক্তের উপর ওই চেয়ারটা বসেছে, 30,000 আহতের উপরে ওই চেয়ারটা বসেছে। 5ই মে 2013 শাপলা চত্বরে 2 ঘন্টায় 2.5 লক্ষ বুলেটে ঝাঁঝরা করা হয়েছে মুফতি মুহাদ্দিস হাফেজদের, ওই রক্তের উপরে আপনার চেয়ার। 16 বছরের ফ্যাসিজম, গুম, খুন, ধর্ষণ, হত্যা, নির্যাতনের চোখের অশ্রুর উপরে ওই চেয়ার। এই চেয়ারে বসে আপনি যদি গাদ্দারি করেন, আপনি আর ক্ষমতায় থাকার অধিকার রাখেন না। আপনার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। শুধু তাই নেই, আপনার সাথে মাহফুজ যে এখন শাহবাগী চেতনায় ভারতের রয়ের এজেন্টের মতো কথা বলছে, তারও পদত্যাগ করা উচিত। অতএব আপনারা পদত্যাগ করে যারা বিপ্লবী চেতনা ধারণ করে কাজ করতে পারবে তারা উপদেষ্টা আসুক, দেশ বিনির্মিত হোক, সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনগণ কেন ভোট চায় না? জনগণ কেন এই সময় নির্বাচন চায় না? জনগণের পক্ষ থেকে বিএনপিকে কিছু কঠিন জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, বিএনপি নেতারা বলছেন, মির্জা আব্বাস বলছেন, জনগণ চাইলে ক্ষমতা আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন? আচ্ছা, জনগণ তো ভোটেই চায় না, তো জনগণ কেন ভোট চায় না? আবার ভোটে অনেকের ভয়, এটাও ঠিক, যে ভোট হলেই অঘটন ঘটে যাবে। যেমন আমিই বলি যে বাংলাদেশে নির্বাচনের আয়োজন হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এখন সংস্কার ছাড়া, সবকিছু ঠিকঠাক করা ছাড়া এই ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। মানে ভোটকে আমি ভয় পাই। এদেশের জনগণ এখন ভোট চায় না, তারা চায় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, ভোট সংস্কারের পর হোক। রাজনৈতিক দলগুলো ভোট চায় না, ভোট চায় শুধু বিএনপি এবং বিএনপির পকেট মিত্ররা। তো কেন জনগণ ভোট চায় না? মির্জা আব্বাস সঠিক বলেছেন যে ভোটকে ভয় পান কেন। হ্যাঁ, ভয় পাই, আমরা অনেকেই পাই। কেন পাই এটা স্পষ্ট করতে হবে, বিএনপিকে জবাব দিতে হবে। বিএনপি বড় বড় কথা বলছে, জবাব তো দিতেই হবে। দর্শক, জনগণ চাইলে ক্ষমতায় আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন? দেখেন, জনগণ চাইলেই যাদেরকে চাইবে তারা ক্ষমতায় আসবে। জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে, সেই যুগ বাংলাদেশে তো নেই। জনগণ তো ভোটই দিতে পারে না, ভোটকে ভয় পাবো না তাহলে কি করবো? আমি ভোট দিতে পারবো, তার গ্যারান্টি কি? আমার ভোট তো রাতেই দেওয়া হয়ে যাবে। আমার হাত থেকে সিল কেড়ে নিয়ে অন্য কেউ সিল দিয়ে নেবে, তারপর বলবে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান, জোর করে আঙ্গুলে কালি লাগিয়ে দিবে। জনগণ তো ভোটকে ভয় পায় এই কারণে। আবার সূক্ষ্ম কারচুপি হবে, জনগণ ভোট দিতে যাবে, জনগণ যাকে ভোট দিয়েছে না, হিসাব নিকাশ ভোট গণনা একটু উল্টোপাল্টা করে, অথবা যাকে বেশি ভোট দিয়েছে তার কিছু ব্যালট পেপার সরিয়ে টরিয়ে অন্য একজনকে জিতিয়ে দিল। জনগণ ভোট চায় না বা ভোট ভয় পায় এই কারণে যে বাংলাদেশে এটাই চলছে, যুগ যুগ ধরে এটা চলছে। অতএব যে ভোটে কাজ হয় না সে ভোট দিয়ে আমি কি করব? এই কারণে আমরা ভোটকে ভয় পাই। আর বিএনপি এখন কেন নির্বাচন চায়? বিএনপি অতীতে তো নির্বাচন চায়নি, নির্বাচন ঠেকানোর দাবিতে আন্দোলন করেছে, নির্বাচন বর্জন করেছে। বিএনপি কি ভোট চেয়েছে না নির্বাচন বর্জন করেছে? অতীতে নির্বাচন বর্জন করা এটা কেমন না, কিন্তু তারপর তো করেছে। তো দর্শক, এটাই কথা যে বিএনপিও নির্বাচন বর্জন করেছে, ভোট চায় নাই একসময়। এমনকি 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও তো দুপুরের দিকে বর্জন করেছে। মানে বিএনপি তো ভোট চায়নি অতীতে, গত 15 বছরে বিএনপি ভোট চায়নি। 14 সালে ভোটে অংশগ্রহণ করেনি, 18 সালে অংশগ্রহণ একটু করে আবার ফিরে গিয়েছে, 24 সালে অংশগ্রহণ করেনি। বিএনপি ভোট চায়নি। তো বিএনপি যে কারণে ভোট চায়নি গত 15 বছরে, আমরা সেই কারণেই ভোট চাই না, কারণ ভোটের কোনো দাম নেই। তাহলে আমরা কখন ভোট চাই? আমরা ভোট চাই এমন সময়ে যে সময়ে আমাদের ভোটে কাজ হবে, আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো, আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো। জনগণ যাকে ভোট দিবে, অধিকাংশ জনগণ, সেই জিতবে। একটা ভোট এদিক ওদিক হবে না, কারচুপি হবে না, একজনের ভোট আরেকজনে দিয়ে দিবে না, এবং ভোট দিতে কাউকে বাধ্য করা হবে না, টাকা পয়সা দিয়ে ভোট কেনা বেচা হবে না, বেশি শক্তি দেখানো হবে না, প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবে। এই সুন্দর ব্যবস্থাপনা যেদিন আসবে সেদিন আমরা ভোট চাই। আর এই ব্যবস্থাপনা আসতে সময় লাগবে, এটা এই ডিসেম্বরে সম্ভব নয়। আমরা চাই না এমন নির্বাচন যে নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে লাশ পড়ুক, যে নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্টরা থাকুক, সেই নির্বাচন আমরা চাই না। এই জন্য আগে আওয়ামী ফ্যাসিস্টদের বিচার হতে হবে, এরপরে রাজনৈতিক সংস্কৃতির এমন গুণগত পরিবর্তন হতে হবে যাতে জনগণ নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে, কোনো 2 নম্বরই কারচুপি, টাকা পয়সা খাওয়ানো এগুলোর জন্য না থাকে, এরকম গুণগত পরিবর্তন হতে হবে।
এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এতটাই শক্তিশালী হবে যে একটু যদি সামান্য কাউকে ভোট দেখায় বা ভয় দেখায়, কিংবা ভোট একজনের ভোট আরেকজনের দেওয়ার চেষ্টা করে বা ব্যালট বক্স নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভুল গণনার চেষ্টা করে, তারা কঠিন পদক্ষেপ নেবে। সাথে সাথে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সবকিছু রেকর্ড হবে। আমরা এমন সময় ভোট চাই যে সময়ে ভোট ওই গোপন কক্ষে না, ওপেন কক্ষে ভোট হবে। সবাই দেখবে যে কে কাকে ভোট দেয়, কোনো সমস্যা নেই। মাঠের মধ্যে বসে ভোট দেবে, কেউ কিছু বলবে না। আমরা এই পরিবেশ তৈরি করি, তখন ভোট চাই। তো কেন জনগণ ভোট চায় না, ভোট ভয় পায়? আশা করি বিএনপি জবাব পেয়েছে। নির্বাচন বিলম্ব ইস্যুতে দেশের কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল, যার কারণে যা খুশি তাই হয়েছে। আপনারাও তাই ভাবেন? এই বাংলাদেশে কারো তালুকদারি নয়, এই বাংলাদেশ জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন। আমাদের যেন বেহিসাবি কথা বলতে না, আপনারাই বেহিসাবি কথা বলেন। আপনারা ভোট চুরির চেষ্টা করছেন, এটা জনগণ ধরে ফেলেছে। আপনারা ভোট চুরি করতে চান, আপনারা ভোট চোর। আপনাদের ইতিহাস ভোট চুরির ইতিহাস, আপনাদের ইতিহাস মাগুরার উপনির্বাচনের ইতিহাস, আপনাদের ইতিহাস ভুয়া ভোটার তালিকা প্রণয়নের ইতিহাস, আপনাদের ইতিহাস তত্ত্বাবধায়ক সরকারকে রিস্টার্ট করার জন্য বিচারপতির বয়স বাড়ানোর ইতিহাস, ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানানোর ধান্দাবাজি ইতিহাস। তো আপনাদের ইতিহাসই হচ্ছে ভোট চুরির ইতিহাস। আপনাদেরকে বিশ্বাস করবে কিভাবে মানুষ? আপনাদেরকে ভোট চুরি করতে গেলে শায়েস্তা করার মতো পরিবেশ দেশে থাকবে, তারপরে ভোট হবে। নির্বাচন বিলম্ব নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য। না, ভোটের জন্য কেউ তাজা রক্ত তুলে দেয়। আর আপনি কিসের রক্ত তুলে? আপনি কোথায় আন্দোলন করেছেন? পাও কথা কোথায় পেয়েছেন? কোথায় ছিলেন জুলাই আগস্টে? আপনার কোন জায়গা থেকে রক্ত বের হয়েছে? কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। ভোটের অধিকারের জন্য নয়। জুলাই আগস্টে মানুষ আন্দোলন করেছে ছাত্রদের হত্যার প্রতিবাদে। শেখ হাসিনা বিচার চাওয়াটাই হবে এখন এই আন্দোলনের স্পিরিট। তবে হ্যাঁ, ভোট তো দিতেই হবে, কিন্তু ভোট তো ভোটের মতো দেয়। ভোট মানে সুষ্ঠু ভোট। ভোট মানে তার মাগুরার বিএনপির কারচুপির ভোট না। আজকে যখন ভোটের সময় আসছে, তখন এখন বলেন এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? এই যে কেন, তার জবাব এতক্ষণ আমি দিয়েছি। আপনাদেরই সমস্যাটা, আপনারাই মূলত। কারণ আপনাদের ইতিহাস যেহেতু ভোট চোরের ইতিহাস, আপনাদের দলের বৈশিষ্ট্য হচ্ছে ভোট চোর দল। এমনকি জামাতকে সাথে নিয়ে ভোট চুরির চেষ্টা করেছেন, জামাতও তাদের রাজি হয়েছিল। আমরা এগুলো বলতে দ্বিধাবোধ করবো না। মির্জা আব্বাস বলেন, অনেকের ভেতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তানের সৃষ্টি লগ্নে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত বিরোধিতাই করে গেল। দেশপ্রেমের লেশমাত্র তাদের নাই। তারা দেশকে ভালোবাসে না, তাদের মানুষকে ভালোবাসে। বিএনপিকে ভোট চুরি করতে দিলে তাহলে তারা ভালো। 2006 সালে বিএনপি যে আকামটা করতে চেয়েছিল ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে, এটা কিন্তু জামাত তাদের সাথে সায় দিয়েছিল। তখন জামাত ভালো ছিল। এখন জামাত ভোট চুরির পক্ষে নয়, এখন জামাত ভালো না। এই যে কথাটা মির্জা আব্বাস বলে, জামাতকে খোঁচা দিয়ে বলেছেন। যেভাবে ক্ষমতায় থাকতে হবে, যেভাবে ক্ষমতায় যেতে হবে, এটি তাদের ভালোবাসা। তাদের তো আপত্তি, এটা হচ্ছে আপনাদের বৈশিষ্ট্য। আমাদের তো তাতে আপত্তি নেই। দেশের জনগণ যদি আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় নেয়, আপত্তি কি আছে? ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচন ভয় পান কেন? ভোটকে ভয় পায় এই কারণে যে আপনার ভোট চোর। এই জন্য আপনাদের শায়েস্তা করার পরিবেশ লাগবে। নির্বাচনের বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোর নাম উল্লেখ না করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে, নাম কারা? জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এদের কথাই তো বলবেন। আর সবাই বিরুদ্ধে গণমাধ্যমের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকা লেখেন না, অনেক দলের খারাপ কথা লেখেন না, ভালো কথা হয়তো লেখেন দুই একটা। আর বিএনপির ভালো কথা লেখেন না, খারাপ দুই একটা লাইন লিখে দেন। আচ্ছা, বিএনপি করে চাঁদাবাজি, আমি স্পষ্ট বলছি, বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করে তার 100 ভাগের 2 ভাগও রিপোর্ট হয় না পত্রিকায়। সাংবাদিকরা বিএনপির দালালি করে, সাহস পায় না, এবং এসালম গ্রুপের টাকা খেয়ে এখন বিএনপির ন্যারেটিভ নির্মাণ করছে। এটা বাস্তবতা। অতএব বিএনপির ভালো কাজ নেই, আর যা আছে তার সাথে বেশি লেখা হয়। আর খারাপ কাজ ওই 1000-কে 2-3টা প্রচার হয়। সংবাদ মাধ্যম স্বাধীন হলে বিএনপি ধ্বংস হয়ে যেত, শুধু চাঁদাবাজি রিপোর্টের কারণে। কিন্তু সংবাদ মাধ্যম স্বাধীন নয়, সাহস পায় না, বিএনপিকে ভয় পায়। বিএনপি সাংবাদিকদের পিটায়। ইফতার মাহফিলে বিএনপি মারামারি করে, সেটা ভিডিও করতে যায়, সাংবাদিক পিটায়। কোর্টে বসে সাংবাদিক পিটায় বিএনপি। পরে তারেক রহমান ফোন দিয়ে মাপ চায়। বুঝতে পারছেন? আর এর আসে গণমাধ্যমের সমালোচনা করতে। বিভিন্ন দল, টেলিভিশন, ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আমাদের কাজের মাধ্যমে এগুলো প্রতিরোধ করতে হবে। জনগণের পাশ থেকে এটা বোঝাতে হবে যে বিএনপি ছাড়া দেশের কোনো বন্ধু নেই। বিএনপি চাঁদাবাজি করলেও বিএনপি বন্ধু নাকি? আচ্ছা, আপনারাও একটু বলেন না ইউটিউবে। আমাদের কথা বলছি, আমরা তো বুঝি, আপনারাও একটু বলেন। কিন্তু আপনাদের বলার মতো তো জায়গা নেই, যোগ্যতাও নেই, জায়গাও নেই। বলেন না দেখি। এখন তো ভাড়া করেছেন অন্য দলের লোকজনকে, যেমন জাহিদ টেক, ডাক্তার জাহিদ, তাকে ভাড়া করছে টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে ম্যানেজ করেছে বিএনপির পক্ষে ন্যারেটিভ নির্মাণের জন্য। তিনি তো বিএনপির লোক না, কিন্তু তিনি এখন বিএনপির হয়ে কাজ করছেন। ওরকম ভাড়া করেন কেন? ফলে নিজেদের লোকজন সরাসরি তারা করবে এগুলো। এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।